শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন লিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। চলেন শুরুতেই দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যেই খবরগুলো। স্বভাবতই প্রথম শিরোনাম দেখতে পাচ্ছি প্রথম আলোতে, বাইডেনকেই বেছে নিল যুক্তরাষ্ট্র, পরাজয় মানবেন না ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পকে বাস্তবতা কে বোঝাবে তা ভেবে পাচ্ছেন না ঘনিষ্ঠজনরা। এখানে বলা হচ্ছে বাইডেন কথা বলছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে, ঠিক করছেন আশু করণীয় কর্মপরিকল্পনা। সব শেষ ফলাফল, জো বাইডেন 279, ডোনাল্ড ট্রাম্প 214। নিচে দেখছি কমলাই হচ্ছেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। এছাড়া সংক্রমণে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা, করোনা ভাইরাস। আজ দেশে সংক্রমণের 8ম মাস পূর্ণ হচ্ছে, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনের উপর বেশি গুরুত্ব দিতে হবে। কালের কণ্ঠ শিরোনাম করেছে ট্রাম্পের শেষ, বাইডেনের শুরু। পেনসিলভানিয়ায় গণনায় জয়ের বার্তা, কমলা ভাইস প্রেসিডেন্ট। নিচে একটি শিরোনাম দেখছি, বিপদ বুঝে ঘুষ ফেরত দিলেন এমপি পুত্র। পুলিশের চাকরি দেওয়ার কথা বলে হাসানের বিপুল অর্থ হাতানোর অভিযোগ, মাদক কারবারের অভিযোগও আছে। 8 বছর ধরে আছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতির পদে। তিনি স্থানীয় সংসদ সদস্যের পুত্র। আমরা সুযোগ হলে এই বিষয়ে শুনব। পেছনের পাতায় দেখছি বিদেশি বিনিয়োগে করোনার বড় ধাক্কা, 3 মাসেই কমল 60%, বিনিয়োগ পরিবেশের অভাবও দায়ী। ইত্তেফাক শিরোনাম করেছে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট বাইডেন, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। বাইডেন বলছেন হার মানতে নারাজ ট্রাম্প, আইনি লড়াইয়ে যাচ্ছেন। এর পাশে দেখছি দারিদ্র নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়তে হবে বলছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশিক্ষণের জ্ঞান কাজে আসছে না আমলাতন্ত্রে, একটি বলয়ে বন্দি, নিয়োগ বাণিজ্য বদলি পদোন্নতি নেই, সুষ্ঠু নীতির পরিকল্পনা, আছে দলবাজির প্রভাব, শিক্ষা ব্যবস্থাপনা ও নিয়োগ বদলিতে আমূল সংস্কারের তাগিদ। পেছনের পাতার একটি শিরোনাম, অনিবন্ধিত রোহিঙ্গারা ইসির জন্য বিস্ফোরণ, নানা কৌশলে তারা ভোটার হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। সমকাল ইতিহাস বাইডেনের, ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত। এছাড়া দেখছি গ্রীষ্মকালীন পেঁয়াজে নতুন আশা, স্বয়ংসম্পূর্ণতা অর্জনে 3 বছরের রোডম্যাপ। আর একটি শিরোনাম, হার মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। যুগান্তর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন জো বাইডেন, পরাজয় মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প, অস্ত্র হাতে রিপাবলিকানদের বিক্ষোভ। একটু অন্যরকম অবস্থা দেখা যাচ্ছে মার্কিন নির্বাচনকে ঘিরে এবার। চোরাচালানেই চলছে স্বর্ণের ব্যবসা, 9 মাসে এসেছে 212 কেজি, চাহিদা 20,000। দেশ রূপান্তর শিরোনাম, অপেক্ষা শেষ বাইডেনের জয়, যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। আরেকটি নির্বাচন দেখছি, ফের জয় পাচ্ছে সুচির দল। মিয়ানমারে আজ সাধারণ নির্বাচন, রোহিঙ্গা সহ 26 লাখ সংখ্যালঘু ভোট দিতে পারছেন না। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে আবারও শঙ্কা। পেছনের পাতা শিরোনাম দেখছি, রাতের সড়কে যাত্রী বিক্রি, বাস চালক হেলপারদের একটি বিশেষ প্রতিবেদন তাদের। এছাড়া মৃত চিকিৎসকের স্বাক্ষরে প্যাথোলজি রিপোর্ট, গতকালকে র্যাবের অভিযানে ধরা পড়ে এই চক্রটি, ভয়ঙ্কর ঘটনা ঘটছিল রাজধানীতেই। দ্য ডেইলি স্টার, Biden wins, take Pennsylvania and Nevada to go beyond 270 electoral votes needed to become the president-elect. Trump refused to concede. স্বভাবতই সবগুলো জাতীয় দৈনিকের প্রধান শিরোনামই যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হয়েছেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, সংক্ষেপে জো বাইডেন। যদিও ট্রাম্প বলছেন তিনি পরাজয় মানেন না, কিন্তু সেই সুযোগ কি এখন আছে? আর ট্রাম্প তার 4 বছরে মার্কিন সমাজে যে বর্ণবাদ, বিভেদ, বৈষম্য সৃষ্টি করে গেছেন, তা থেকেও কি আশু মুক্তি সম্ভব? সৈয়দ ইশতিয়াক রেজা, যদি এই বিষয়টি দিয়ে শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আসলে যে শিরোনামগুলো আমরা শুনলাম বিভিন্ন পত্রিকার, তার ভেতর দিয়ে কিন্তু মার্কিন সমাজটা আমরা বুঝতে পারলাম। এই প্রথমবার আমেরিকার একটা নির্বাচন হয়েছে, সবচেয়ে বিভাজিত একটি সমাজ যখন আমেরিকা দেখছে তখন। এবং যে কথাটি আপনি বলেছেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট তিনি আসলে যে কাজটি করবেন তার কিছুটা ইঙ্গিত তিনি দিয়েছেন। আপনাদের স্টুডিওতে প্রচুর সাউন্ড হচ্ছে, তো এটা হলো যে পরিমাণ বর্ণবিদ্বেষ,
যে পরিমাণ ইমিগ্রেন্ট বিরোধী বক্তব্য, যে পরিমাণ শ্বেতাঙ্গ পক্ষে তার অবস্থান ছিল, সেটার সেটাকে ঠিক করার জন্যই কিন্তু প্রথম ভাষণ যেটি কিছুক্ষণ আগে জো বাইডেন দিয়েছেন, যে তার প্রথম কাজ হবে ইউনিফাই করা, আমেরিকাকে ঐক্যবদ্ধ করা। এবং কেন এই কথা আজকে বলতে হচ্ছে যে আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে হবে? আমেরিকা আসলে শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় বিভাজিত রেখার ভিতর দিয়ে চলছে, কারণ তার সমাজের ভিতরে এক ধরনের নতুন উপকরণ নতুন ভাবে প্রবেশ করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গত 4 বছরের শাসনামলে। এবং সেটাই দেখেন, আমেরিকান সমাজে কখনো নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে নাই, নির্বাচনের জয় পরাজয় মেনে নেওয়ার বিধান ছিল, কিন্তু তিনি বলছেন যে তিনি ছাড়বেন না এবং তিনি এখনো পরাজয় মানতে চাচ্ছেন না। তার সাপোর্টাররা কিছুক্ষণ আগে বলেছে নির্বাচন শেষ হয়ে যায়নি, তো এই ধরনের বক্তব্য দিচ্ছে। সে কারণে আমরা বলছি একটা নতুন যুদ্ধের মধ্য দিয়ে যাবে জো বাইডেনের শাসনকাল। তিনি কতটা ঐক্যবদ্ধ করতে পারবেন মার্কিন সমাজকে, সেটি দেখার বিষয়। আমেরিকা সারা পৃথিবীতে যুদ্ধ করে, নানা দেশে সৈন্য পাঠায়, কিন্তু এবার বোধহয় যুদ্ধটা তার ভেতরের যুদ্ধ, কারণ এই যুদ্ধ তাকে করতে হবে তার দেশে। এবং তিনি দেখেন ভোট পেয়েছেন 51%, ট্রাম্প পেয়েছেন 49%। অর্থাৎ দেশের অর্ধেক মানুষ কিন্তু ট্রাম্পকে, আমরা যত কথাই বলি তার বর্ণ বিদ্বেষী আচরণ, তার পাগলের মতন আচরণ, অগণতান্ত্রিক আচরণ, গণমাধ্যম বিরোধী আচরণ, প্রতিষ্ঠান বিরোধী আচরণ, কিন্তু মার্কিন জনগণের অর্ধেক অংশ কিন্তু তাকে ভোট দিয়েছে। সুতরাং ওই যে বলেছে হিলিং প্রসেস, অর্থাৎ শুদ্ধিকরণ প্রক্রিয়া খুব সহজ হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তবে এটি একটি ভালো দিক যে একটা অসাধারণ নির্বাচন হয়েছে, বিপুল সংখ্যক মানুষ এই প্রথমবারের মতন এত ভোট দিয়েছে, এবং বিপুল মানুষ ভোটের দিনের আগেই ভোট দিতে সক্ষম হচ্ছে। এগুলো আমার কাছে মনে হয়, এবং মার্কিন গণমাধ্যমের যে অবস্থান ছিল, আপনি দেখেছেন যখন ট্রাম্প মিথ্যা বলছিল তখন মার্কিন গণমাধ্যম তার প্রচার বন্ধ করে দিয়েছিল এবং গতকাল থেকে তার যে সমর্থক যারা ছিল বলে পরিচিত তারা কিন্তু ইতিমধ্যে মানে নাটকীয়ভাবে অবস্থান বদলে ফেলেছে। এবং আপনি যে বিষয়টি বলছিলেন রেজা ভাই, যে বাইডেনকে তার দেশের ভেতরের একটি অবস্থা সামাল দিতে হবে, যেটি হয়তো অন্যদেরকে সেভাবে হয়নি। আমি যদি একটু অন্যদিকে তাকাই, যে যুক্তরাষ্ট্রের প্রভাব তো বিশ্বব্যাপী থাকে এবং আপনি বলছিলেন যে তাদের একটি আগ্রাসী আচরণ, অন্য দেশের প্রতি একটি যুদ্ধংদেহী মনোভাব। আমরা জানি যে রাজা বদলালেও নীতি বদলায় না, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এমনটি বলা হয়। সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশগুলো এই বাইডেনের জয়ে কতটা আশাবাদী হতে পারবে, কিংবা সেই আগ্রাসী আচরণের বাইরে যাবে কিনা? যুক্তরাষ্ট্রের বেসিক যে নীতিগুলো, পররাষ্ট্র নীতিগুলো, সেগুলো অক্ষুণ্ণই থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যক্তির আচরণ কিন্তু অনেক ধরনের প্রভাব ফেলে। এবং সেটার কারণে আপনি দেখবেন যে চীনের সাথে যে পলিসিগত লড়াইটা ছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত অনেক বেশি ব্যক্তিগত লড়াইতে পরিণত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই জায়গাগুলোতে এক ধরনের পরিবর্তন আসবে। তারপরে যেই পরিবর্তনটা বেশি আসবে সেটা হলো জায়গায় জায়গায়, দেশে দেশে অগণতান্ত্রিক সরকাররা, স্বৈরাচারী সরকাররা, মানবাধিকার হরণকারী সরকারগুলো, তারা যে আনন্দে উদ্ভাসিত হচ্ছিল ট্রাম্পের কারণে, সেইটি কিন্তু অনেকাংশে আঘাত, মানে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। মার্কিন প্রশাসন অনেক বেশি মানবাধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, এগুলোর প্রতি কিন্তু নজর দেবে, এবং সেটার একটা প্রভাব কিন্তু বিভিন্ন দেশে গিয়ে পড়বে। আমি তো মনে করি যে ভারতের কাশ্মীর নীতি থেকে শুরু করে ভারতের অভ্যন্তরীণ নীতি, সেখানেও একটা প্রভাব আসবে। আমরা দেখতে হয়তো পাবো যেটা আমরা পাইনি ট্রাম্পের 4 বছরে, সেটা হলো রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক ক্ষেত্রে পরিষ্কার হয়নি। হয়তো এখন আমরা এক ধরনের পরিষ্কার দেখতে পাবো। জো বাইডেন যে কমিটমেন্ট গুলো করেছেন, যে সারা বিশ্বেই তিনি গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনের জায়গাগুলো নিশ্চিত করতে চান, এই সব কিছু মিলিয়ে একটা পরিবর্তনের ধারা। তবে অন্যরকম যেটা ধরেন যে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক কি হবে, প্যালেস্টাইন ইস্যুতে, জেরুজালেম, এই সমস্ত ইস্যুতে কি হবে, একটু আমাদের অপেক্ষা করতে হবে। কারণ জো বাইডেনের প্রথম লড়াইটা কিন্তু নিজের দেশের ভিতরে, সেটা তিনি কিভাবে করবেন, প্রশ্ন হলো সেটি। যে আপনি রোহিঙ্গার বিষয়টি বলছিলেন, আমরা আজকে কিন্তু মিয়ানমার, পাশের দেশ মিয়ানমারের নির্বাচন, এবং সেখানে দেখা যাচ্ছে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন মহলের চাপ উপেক্ষা করে কিন্তু রোহিঙ্গাদের সেখানে ভোট দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। এবং এখন পর্যন্ত জরিপ যেটা বলছে তাতে করে সুচির দলেরই আবারও
পুনর্নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং সুচির অবস্থান তো আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে, উনি রোহিঙ্গাদের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনী, তাদের দেশের সেনাবাহিনীর পক্ষে যে অবস্থানটি নিয়েছেন, সেটিরও তো খুব একটা পরিবর্তনের সম্ভাবনা বা লক্ষণ তো আমরা দেখি না। সেক্ষেত্রে এই নির্বাচন রোহিঙ্গা পুনর্বাসনের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে মনে করছেন? সুচির যে পার্টি ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি, সেটি হয়তো আবার ক্ষমতায় আসবে এবং সেটি প্রায় স্পষ্ট হয়ে আসছে। মিয়ানমারের এখন বলতে গেলে দুটি অংশ ক্ষমতা ভাগাভাগি করে চলছে। মূল ক্ষমতা এখনো সেনাবাহিনীর হাতে, তবে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দিচ্ছেন আং সান সুকি, পার্লামেন্ট যেটাকে আমরা বলছি। এবং সেখানে কিন্তু তাদের দুজনের মধ্যে একটা, আমি বলবো, সমঝোতা তৈরি হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে তারা এই সমঝোতাটা তৈরি করেছে। অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু আজকে তিনি গত ৫ বছর যে অগণতান্ত্রিক শাসন চালু করেছেন সেখানে, এবং তিনি প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশের অভ্যন্তরে মানুষের কণ্ঠরোধ করা, গণমাধ্যমের উপরে চড়াও হওয়া এবং অবশ্যই রোহিঙ্গাদের উপরে চড়াও হয়েছেন তিনি। এগুলোর কোনোটা থেকেই আসলে তিনি বের হয়ে যাবেন না, এবং সামনের দিনগুলোতে সেনাবাহিনী এবং সুচির যে পার্টি ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি, এই পার্টির মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। এবং মায়ানমারের যে ৩,৭০,০০,০০০ ভোটার আজকে ভোট দিচ্ছে, তাদের আসলে এই ভোট কোনো প্রভাব ফেলবে না রোহিঙ্গা ইস্যুতে। বরং আমরা হয়তো দেখতে পাবো যে তারা আরো বেশি কঠোর হচ্ছে, আরো বেশি নিষ্ঠুর আচরণ করছে, এবং কোনোভাবেই বিশ্ববাসীর কোনো কথাই তারা হয়তো কানে তুলছে না। জি, একটু অন্য প্রসঙ্গে আসি। কালের কণ্ঠের একটি শিরোনাম, তারা বলছে যে বিপদ বুঝে ঘুষ ফেরত দিলেন এমপি পুত্র। এখানে একটু পড়ি, এখানে বক্স করে যেটি বলা হয়েছে, পুলিশের চাকরি দেওয়ার কথা বলে হাসানের বিপুল অর্থ হাতানোর অভিযোগ, মাদক কারবারে অভিযোগও আছে, ৮ বছর ধরে আছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ। সম্প্রতি রাজধানীতে ইরফান সেলিমের ঘটনা সারা দেশে ব্যাপক আলোচিত হয়। তিনিও একজন এমপি পুত্র এবং তিনিও স্থানীয় একজন জনপ্রতিনিধি। এই ঘটনার পরে কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও বলছিলেন দেশের বিভিন্ন এলাকায় যে এই ধরনের সংসদ সদস্য কিংবা সরকারের প্রভাবশালী ব্যক্তিদের পুত্ররা নানাভাবে নানা জায়গায় প্রভাব বিস্তার করছে, অপকর্ম করছে, এই ঘটনাগুলো বের হয়ে আসছে। এটি নিয়ে কিন্তু সরকারের শীর্ষমহল থেকে কঠোর বার্তাও আছে। তারপরেও এদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও শুনবো। তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন নেটওয়ার্কটা টাচ পত্রিকায়। আমরা ফিরবো খুব অল্প সময় পরেই, আশা করি সঙ্গেই থাকবেন। দিলেন এমপি পুত্র। এই যে এমপি পুত্রদের সম্প্রতি বেশ কিছু ঘটনা আমরা কিন্তু দেখছি। আমরা রাজধানীতে দেখেছি ইরফান সেলিমের ঘটনা, আরও বিভিন্ন জায়গা থেকে গণমাধ্যমে দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? সরকারের শীর্ষমহল থেকে তো আমরা কঠোর বার্তা সবসময় দেখছি যে ক্ষমতার অপব্যবহার না করার জন্য। আপনি সময় দিলে আমি একটু ডিটেলস বলি। দেখেন, এমপি পুত্র হাজী সেলিমের যে পুত্র ইরফান সেলিম, তিনি যদি নৌবাহিনীর কর্মকর্তার গায়ে হাত না দিতেন, তাহলে হয়তো আজকে অন্যরকম পরিস্থিতি দাঁড়াতো। দুর্ভাগ্যক্রমে তার যুক্তি হয়েছে একজন সশস্ত্র বাহিনী কর্মকর্তা। একজন সাধারণ মানুষের সাথে ঘটলে উল্টো দেখা যেত সেই নির্যাতিত মানুষটাকে আজকে জেল কাটতে হচ্ছে। এটাই হলো বাংলাদেশের বাস্তব। আজকে সারা দেশে জনপ্রতিনিধিদের নামে বহু মানুষ, শুধুমাত্র এমপি পুত্র নয়, কিন্তু এমপিরা নিজেরাও, পৌর মেয়র, তাদের বিরুদ্ধে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে, কাউন্সিলরদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছে। আমরা দেখছি তারা যেসব কর্মকাণ্ডের সাথে জড়িত, এলাকায় একচেটিয়া দাপট, দখল, নিয়ন্ত্রণ, মানুষের উপর অত্যাচার করা, শুধু তাই না, স্বীয় দলের কর্মীদের বিরুদ্ধে পর্যন্ত নানা ধরনের ব্যবস্থা তারা নিচ্ছে। আমি নাম ধরে ধরে হয়তো বলতে পারবো, সেই দিকে আর যাচ্ছি না। যে নিজ এলাকায় পুরনো আওয়ামী লীগ নেতা এখন এলাকায় থাকতে পারেন না, নতুন ভাবে এমপির পুত্র, এমপির ভাই, এমপির জামাতা তাদের দাপটের কাছে। আজকে দেখেন দেশে মুজিব বর্ষ চলছে এবং আমাদের ভিতরে সাংঘাতিক ভাবে ভক্তির প্রাবল্য আছে, মুখে অন্তত লোক দেখানো ভাবে। আমাদের যারা আজকে মুজিব বর্ষ পালন করছে, তারা, তাদের অনেকে, কেউ মাদক কারবারি কোন এমপির জনপ্রতিনিধির বিরুদ্ধে, কেউ সন্ত্রাসী, কেউ জমি দখলকারী, কেউ ভিটেমাটি দখল করি, কেউ ঘুষ বাণিজ্য ব্যস্ত। এই যে এই মানুষগুলো,
এখন প্রশ্ন হলো যে উচ্চ পর্যায় থেকে আপনি বলছিলেন যে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আমার কয়েকটি খুব সহজ প্রশ্ন। হুঁশিয়ারি উচ্চারণ করা এগুলো তো পত্র পত্রিকায় আসছে। যেমন কালের কণ্ঠ আসলে আমি ধন্যবাদ জানাই কালের কণ্ঠ। কালের কণ্ঠে আসছে। তিনি ঘুষের টাকা ফেরত দিয়েছেন। আর কি কোনো ব্যবস্থা হবে? কোনো ব্যবস্থা হবে না। আমরা দেখছি ৩রা নভেম্বর যে জেল হত্যা দিবস গেল, ঠিকই হাজী সেলিমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দেখা গেল। তার পুত্রের এত বড় কাণ্ডের পরে। এটা তো একটা অন্যরকম ভাবে চিন্তা করারও প্রয়োজন আছে। যিনি এলাকার সংসদ সদস্য, তার পুত্রকে কাউন্সিলর হতে হবে। দল কি করছে? দলে আর কোন নেতা নেই। যিনি সংসদ সদস্য তার স্ত্রীকেই অন্য একটা মেয়র হতে হবে, কেউ কাউন্সিলর হতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই যে পরিবার কেন্দ্রিক করে ফেলছে, কোনো পরিবার কোনো জেলায়, উপজেলায়, জনপদে যে এত শক্তিশালী হয়ে উঠছে, থাবা বিস্তার করেছে তাদের। আমরা দেখলাম যে টেকনাফে বদিকে নমিনেশন দেওয়া যায় না, কিন্তু বদির স্ত্রীকে দিতে হবে। এই 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 আপোষগুলো, এই জায়গাগুলোই আমার কাছে মনে হচ্ছে যে দুর্নীতি বিরোধী, সন্ত্রাস বিরোধী, দুর্বৃত্তায়ন বিরোধী অবস্থান নয়। সুতরাং আপনি যে কথাগুলো বলছিলেন যে শীর্ষ পর্যায় থেকে নানা ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কাজ ঠিকভাবে করা হচ্ছে না। কাজ করার কোনো চেষ্টাও নেই। ফলে দেখা যাচ্ছে যে দল এবং সরকার আজকে যে দলটি ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তাদের ভিতরে প্রচন্ড বিশৃঙ্খলা, নানা জায়গায় বিবাদ, গৃহবিবাদ তুঙ্গে, প্রান্তিক পর্যায়ে বিশেষ করে। আপনি গিয়ে শুনবেন যে সংসদ সদস্যের সাথে উপজেলা চেয়ারম্যানের সম্পর্ক খারাপ, উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যানের সম্পর্ক খারাপ, কোথাও মেয়রের সম্পর্ক খারাপ। এবং এই যে বিভিন্ন জায়গায় আমরা সন্ত্রাস সহিংসতা দেখতে পাচ্ছি, সেখানে তো বিরোধী দল নাই। এখন কিন্তু নিজেদের মধ্যে মারামারি, খুনাখুনি, কাটাকাটি, এবং সেখানেও কিন্তু বাণিজ্য, কোথাও ঘুষ বাণিজ্য, কোথাও হলো পথ বাণিজ্য, এগুলো শুনতে হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ থেকে এরা অনেক অনেক দূরে অবস্থান করছে, অথচ যা কিছু করছে এর নাম নিয়েই করছে। এগুলোর একটা কঠোর হস্তে এদের বিরুদ্ধে একটা অবস্থান শুদ্ধি নেওয়া প্রয়োজন। অভিযান শুরু হবে, শুদ্ধি অভিযানের তালিকা হয়েছে, এই ধরনের কথা আমরা মাঝে মাঝেই শুনি, কিন্তু সেরকম কিছু দেখছি না। কি কারণে? তারা যদি মানে নষ্ট হয়ে যায়, আপনি বাঁচবেন কোন জায়গায়? অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে। তারপরও আমি মনে করি যে প্রধানমন্ত্রী কিন্তু তার একটা শক্ত অবস্থান আছে। তিনি কিন্তু মাঝে মধ্যে শক্ত অবস্থান নেন। সমস্যা হলো যে তিনি একা কত কি করবে। আমার কাছে মনে হয় যে দলের যে অন্যান্য স্তরগুলো আছে, দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব কিন্তু অনেক। তিনি শুধু ২-১ বার মাঝে মধ্যে একটা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। কিন্তু তিনি সাংগঠনিক কি তৎপরতা চালাচ্ছেন এদের বিরুদ্ধে, সেটা কিন্তু দৃশ্যমান নয়। মাঝে মধ্যে একটা বহিষ্কার খেলা দেখি, অমুককে বহিষ্কার করা হলো, সেটা ছাত্রলীগেই বেশি দেখা যায়। কিন্তু মূল সংগঠন আওয়ামী লীগে কিন্তু বহিষ্কারের কিছু দেখাও যায় না, কিছু দেখা যায় না। এইগুলো আমার কাছে মনে হয় একটা বড় সাংগঠনিক তৎপরতা। এটা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয় কিন্তু। এটা একটা রাজনীতির বিষয়। যে ক্ষমতাসীন দল আছে সে কি ধরনের রাজনীতি করছে, কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, মানুষের সাথে তার সম্পর্ক কি দাঁড়িয়েছে, এবং মানুষকে এই ক্ষমতাসীন রাজনৈতিক দল কি বার্তা দিচ্ছে, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে দেশ চালানো যায় না। যে দল ক্ষমতায় থাকে তার আচরণও কিন্তু জনগণকে অনেক অনেক প্রভাবিত করে, এবং তার আচরণ নির্ভর করে বিভিন্ন জায়গায় তার যে প্রতিনিধিরা আছে, যেমন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, আমার কাছে মনে হয়, এবং এদের আত্মীয় স্বজন। বাংলাদেশে একবার কেউ একটা ক্ষমতা পেলে তার আত্মীয় স্বজন ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠে। এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারছি না। অথচ বের হওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। দেখতে হবে দল সেই জায়গাটায় কোনো অবস্থান নিচ্ছে কিনা। যে আমরা সম্প্রতি দেখছি যে যেই ক্যাসিনো বিরোধী অভিযান যেটি শুরু হয়েছিল, সেটির একটি তদন্ত রিপোর্ট এবং সেটির বেশ কিছু তথ্য দুদকের হাতে। দুদক সম্প্রতি বলছে তারা ২৯ জনকে চিহ্নিত করেছেন, সেখানে সংসদ সদস্য, বর্তমান, অতীত, সাবেক তারা রয়েছে। কাউকে কাউকে জিজ্ঞাসাবাদও করতে দেখছি। কতদূর যেতে পারবে বলে আপনি মনে করেন? দুদক এখন অনেক অনেক আমি বলবো কাজ নিয়ে ব্যস্ত। ছোট ছোট দুর্নীতি, বড় বড় দুর্নীতি সবই, যেটা হয় যে গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে আসার পরে দুদক একটা ইনিশিয়েটিভ নেয়, উদ্যোগ নেয়, এবং নানা ধরনের কাগজপত্র তৈরি করে। আমি খুব একটা আশাবাদী না যে এটা তারা, এবং তারা হয়তো তদন্তের মাঝ পর্যায়েই তাদের সক্ষমতা আছে কিনা এই কাজগুলো শেষ করে নিয়ে যাওয়ার জন্য, সে নিয়ে আমার সংশয় আছে। এই যে ক্যাসিনোর কথা আপনি বললেন, চট্টগ্রামে আমি দেখলাম যে একজন সাংবাদিক অপহৃত হয়েছিল। তার ২ টি রিপোর্ট। একটা হলো ক্যাসিনোর সাথে, কাণ্ডের সাথে কারা জড়িত, আর ভূমি দখলের সাথে কারা জড়িত। দেখেন সাংবাদিকটা ফেরত এসছে, এবং তিনি কিন্তু একটা ট্রমার ভিতর দিয়ে আছেন।
কিন্তু কারা নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল, কারা জড়িত কোনো উদ্যোগ নাই কিন্তু এবং কোনো অগ্রগতি নাই। পুলিশ কিছুই বলতে পারছে না। পুলিশ নাকি বাঘের চোখও নিয়ে আসতে পারে, সেই সক্ষমতা আছে। কিন্তু এই ঘটনায় আমরা দেখলাম পুলিশ কোনো কিছু করতে পারছে না, কোনো কুল কিনারা করতে পারছে না। দুদকের বেলায়ও আমি আমি তাই মনে করি ১টা ২টা ছোটখাটো কেসের আমরা দেখি আ আ কিছু অগ্রগতি। আজ পর্যন্ত সম্পূর্ণ পরিসমাপ্তি আপনি সাংবাদিক হিসেবে দেখেছেন কিনা আমি অন্তত দেখিনি। সুতরাং এই ক্যাসিনোর কেসে যে ৩৪ জন ৩৫ জন যার কথাই বলা হচ্ছে কিনা, এগুলো হয়তো রুটিন ওয়ার্ক হিসেবে সামনের দিনগুলোতে আরো ২-১ বার ব্রিফিং শুনবো, ২-১ বার চার্জশিটের কথা শুনবো। কিন্তু বাস্তবে এদের বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। একটু অন্য প্রসঙ্গে আসি। গতকালকে ২টি রেল দুর্ঘটনা এবং একটিতে কিন্তু এখনও শ্রীমঙ্গলের ওখানে লাইনটি সচল হয়নি। আমরা সম্প্রতি এই ধরনের দুর্ঘটনার সংখ্যা বাড়তেই দেখছি। আমরা জানি যে সরকার কিন্তু রেল খাতের উন্নয়নে যথেষ্ট নজর দিচ্ছে, অনেক বরাদ্দ হয়েছে। কিন্তু প্রশ্নটি বা যেই অভিযোগটি আছে যে কেনাকাটা অর্থাৎ নতুন যন্ত্রাংশ, ইঞ্জিন, বগি কেনাকাটায় যতটা নজর দেওয়া হয়েছে, পুরনো লাইন সংস্কার, আধুনিকায়ন কিংবা নিরাপত্তা সেদিকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। বিষয়টা কি সেরকমই? অনেকটা সেরকমই। সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। তিনি উন্নয়নের দিকে নজর আছে। তিনি মানুষের মনে একটা উন্নয়ন স্পৃহাও সৃষ্টি করেছেন। মানুষ উন্নয়নটাকে গ্রহণ করেছে। কিন্তু যাদের মাধ্যমে উন্নয়ন কাজগুলো পরিচালিত হওয়ার কথা, বাস্তবায়িত হওয়ার কথা, সেই সরকারি কর্মকর্তারা তাদের সাথে জড়িত ঠিকাদার যাদের মধ্যে অনেকে জনপ্রতিনিধি আছে, তারা মিলে একটা লুটের রাজত্ব কাজ করছে। ফলে দেখা যাচ্ছে যে অর্থ বরাদ্দ অনুযায়ী কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। কাজের মান সন্তোষজনক নয়। অনেক জায়গায় কেনাকাটায় বড় ধরনের দুর্নীতি হচ্ছে এবং সেগুলো এত বেশি দুর্নীতি যে আরব্য উপন্যাসের রূপকথাসমূহ একেকটা দুর্নীতি করছে। যে ট্রেন দুর্ঘটনার কথা বললেন, রেলের ব্যাপারে কিন্তু বর্তমান সরকার যথেষ্ট নজর দিয়েছে এবং অনেক আমি বলব যে ঢেলে সাজানো হয়েছে অনেক কিছু। তারপরেও সিলেট অঞ্চলে যেখানকার দুর্ঘটনার কথা বললেন, সেখানে আমরা প্রায়ই শুনতে পাই যে রেল লাইনগুলো জরাজীর্ণ, অনেক জায়গায় পাথর চুরি হয়ে গেছে, অনেক জায়গায় স্লিপার স্লিপার নেই, নেই। বাঁশ দিয়ে করা হয়েছে, এই ধরনের খবর প্রায় দেখি। আমরা একেবারেই শেষে যদি সংক্ষেপে শেষ করেন। এবং এই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা কোথাও যেন একটা অঙ্গীকারহীন একটা সমাজ। যাদের কাজটা করার কথা, যাদের উপরে নির্ভর করছি আমরা, দেখেন সরকারি কর্মকর্তাদের বেতন দিনগুণ, দ্বিগুণ, ৩ গুণ, ৪ গুণ বাড়িয়েছে, সুযোগ সুবিধা বাড়িয়েছে, কিন্তু জি, লোভের দৃষ্টি তাদের কমে নাই। জি। এবং সেইটা যে কেন কমছে না সেটাই বড়। এবং সেই দৃষ্টিভঙ্গির না বদল হলে আসলে কতটা সুফল পাওয়া যাবে সেই প্রশ্নটি থেকে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখি নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ এবং শুক্রবার 10টা 10 প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর RTVর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।